ফেসবুকে পোস্ট দেখা মাত্রই রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে আমি। ইন্নালিল্লাহ। আর বেঁচে নেই তানিয়া বৃষ্টি। সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে দুঃসংবাদ দিলেন আরশ খান। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অকাল মৃত্যুতে শোকাহত গোটা অভিনয় অঙ্গন। মাত্র কয়েকদিন আগে ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি, কিন্তু আজ সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এই মর্মান্তিক সংবাদটি প্রথমে জানান নায়ক আরশ খান। রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখ মুছে মুছে কথা বলতে গিয়ে তার কণ্ঠ আটকে যায় বারবার। আরশ খান বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিয়া আর নেই। আমি বিশ্বাস করতে পারছি না। কয়েকদিন আগে সে বাড়ি ফিরেছে, হাসছিল, বলছিল আমি ঠিক হয়ে যাব, সবাই দোয়া করো। কিন্তু আজ সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। আমরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা বললেন আর কিছু করার নেই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন। তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। তার অফিসিয়াল ফেসবুক পেজে হাজার হাজার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা কমেন্ট করে লিখছেন, আমাদের প্রিয় বৃষ্টি আপু আর নেই, কেন এত তাড়াতাড়ি চলে গেলে। অনেকে তার সাম্প্রতিক ছবি শেয়ার করে লিখছেন, এই হাসিটা আর কখনো দেখা যাবে না। জানা গেছে গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সন্ধ্যায় তানিয়া নিজেই তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান যে তার মাথায় টিউমার ধরা পড়েছে এবং পরদিন অস্ত্রোপচার হবে। তিনি লিখেছিলেন, সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে তোলেন। 15 ফেব্রুয়ারি রাজধানীর একটি নামকরা হাসপাতালে প্রায় 4 ঘন্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। টিউমার অপসারণের পর 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। 19 ফেব্রুয়ারি চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন এবং বড় বোনের তত্ত্বাবধানে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিচালক সকাল আহমেদ তখন গণমাধ্যমকে বলেছিলেন, তানিয়া এখন অনেক ভালো আছে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু ভাগ্য অন্যরকম ছিল। আজ ভোররাতে তার অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রাত 3টার দিকে তিনি অস্থির হয়ে ওঠেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পথেই তার শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে অস্ত্রোপচার পরবর্তী জটিলতা এবং হঠাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। তানিয়া বৃষ্টি বাংলাদেশের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন। ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে তার ক্যারিয়ার শুরু। পরবর্তীতে অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। রোমান্টিক নায়িকা থেকে শুরু করে মা, মাসি, শাশুড়ি সব চরিত্রেই তিনি অসাধারণ ছিলেন। তার সঙ্গে আরশ খানের জুটি ছিল দর্শক প্রিয়। প্রেমের গল্প, ভালোবাসার রং সহ অনেক নাটকে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তানিয়া বৃষ্টির জানাজা ঢাকার একটি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিনয় শিল্পী সমিতি এবং পরিবারের পক্ষ থেকে সবাইকে তার জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করছেন লাখো ভক্ত অনুরাগী। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জামায়াতের। সরকারকে দ্রুত গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তা না হলে জনগণ সরকারকে মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মুজিবুর রহমান বলেন, এতদিন ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। আগামীতে জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনা করতে হবে। সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দেশ ভিন্ন দিকে মোড় নিতে পারে বলেও মন্তব্য করেন মুজিবুর। বলেন, দেশের শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলা ভাষা, তাদের সঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। যতটুকু স্বীকৃতি দেওয়া হয়েছে তা সংকীর্ণতা নিয়ে। আজও ভাষা শহীদের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিবেচনায় অনেক ভাষা শহীদকে স্বীকৃতি দেওয়া হয়নি ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই সনদকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, জুলাই চেতনা বাদ দিলে দেশে আবারও স্বৈরাচার ফিরে আসবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি আবারও স্বৈরাচার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। ওসমান হাদি হত্যা, সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল 26 ফেব্রুয়ারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 26 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 120B, 326/307/109/34 ধারায় অভিযোগ আনা হয়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গত 20 ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির 302 ধারার সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে। বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। পুলিশ সূত্র জানায়, সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত 30 আগস্ট রুবেল প্রামাণিক নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শুক্রবার রাত 10:30টার দিকে শহরের জলেশ্বরী তলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত 30 আগস্ট রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুর রহমান সহ আরো 4 থেকে 5 জন মোটরসাইকেলে এসে রুবেলকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগে আরো বলা হয়, এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে 28,300 টাকা আদায় করা হয় এবং সঙ্গে থাকা আরো 22,800 টাকা ছিনিয়ে নেওয়া হয়। 2 মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র 3 দিনের মাথায় প্রায় 2 মাস বন্ধ থাকা ভারতের দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনসুলার সেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এর আগেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয়েছিল। ঢাকায় 2টি পত্রিকা অফিসে হামলা এবং চট্টগ্রামে ভারতীয় মিশনের সামনে বিক্ষোভের পর 21 ডিসেম্বর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও দিল্লি ও আগরতলায় ভিসা ও কনসুলার সেবা স্থগিত রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর 2 দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। নির্বাচনের পর মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান, পরে টেলিফোনে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।